ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টু কমপ্লেক্স স্টাডি পয়েন্ট। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা, কিছু অনুশীলনী। আজকের আলোচনা বিষয় প্রথম অধ্যায়ের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, কিছু অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেখানে থাকবে শূন্যস্থান পূরণ করো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য। প্রতিটি প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রথমেই আমরা দেখে নিব বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অপশানগুলো দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এদের মধ্যে কোনটা শীতলতম স্তর আছে? তো দেখো, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। কারণ কি? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতা উভয়ই হ্রাস পায়। এই স্তরের উপরের দিকে উষ্ণতা প্রায় -92°C। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। তাই মেসোস্ফিয়ারকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয়। তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, মেসোস্ফিয়ার। পরবর্তী কোশ্চেন, ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয় মিথেন, কার্বন ডাইঅক্সাইড, মিথানল না মিথেন হাইড্রেটকে? মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়। এবার দেখে নেওয়া যাক মিথেন হাইড্রেট সম্পর্কে কিছু আরও কোশ্চেন। মিথেন হাইড্রেটের সংকেত হলো 4 অণু মিথেন এবং 23 অণু জল। এটি দেখতে বরফের, কারণ এটি মূলত জলের অণুর সাথে মিথেন গ্যাস মিশে কঠিন আকার ধারণ করে, কিন্তু আগুন ধরালে এটি জ্বলে ওঠে কারণ এর মধ্যে থাকা মিথেন গ্যাস দাহ্য। এই বৈশিষ্ট্যের কারণে একে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়। পরবর্তী কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যাসিটিলিন। বায়োগ্যাসের উপাদানগুলোর মধ্যে 55 থেকে 65% মিথেন, 35 থেকে 44% কার্বন ডাইঅক্সাইড, 0.5 থেকে 1% হাইড্রোজেন এবং কিছু সামান্য পরিমাণ জলীয় বাষ্পও থাকে। তাই আমরা বলতে পারি বায়োগ্যাসের প্রধান উপাদান হবে কোনটা? মিথেন। নেক্সট কোশ্চেন, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। এর সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। কারণ গ্রিনহাউস গ্যাসের শতকরা পরিমাপের মধ্যে 55% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন হচ্ছে 19%, নাইট্রাস অক্সাইড হচ্ছে 5%, ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে 16%, ওজোন হচ্ছে 8%, জল হচ্ছে 2%। তাহলে আমরা দেখছি 50% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ প্রধান গ্রিনহাউস গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এছাড়া বাকি যেগুলো আছে মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন, জলীয়বাষ্প, এরা সকলেই কিন্তু গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস থেকে আরও কিছু কোশ্চেন মনে রাখতে হবে, যেরকম ধরে নাও জৈব গ্রিনহাউস গ্যাস কোনটা? জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন এবং অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোনগুলো গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড এরা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, কারণ এরা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, ফলে গ্রিনহাউস প্রভাব দেখায় না। তাই আমরা বলতে পারি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। এর সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। কারণ আমরা জানি ওজোন স্তর ধ্বংসে
নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বনের বিশেষ ভূমিকা আছে। 6 নম্বর কোশ্চেন, বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। তার এর সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে স্তরে অবস্থিত আয়নমণ্ডলে রেডিও তরঙ্গ প্রতিফলনের জন্যই পৃথিবীতে বেতার তরঙ্গ যোগাযোগ সম্ভবপর হয়েছে এবং এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। এরপর আমরা দেখে নেব 7 নম্বর কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান এ পেট্রোল, অপশান বি ডিজেল, অপশান সি সৌরশক্তি, অপশান ডি হচ্ছে কয়লা। আমরা জানি জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যেগুলো জীবদেহ থেকে উৎপন্ন হয়। এখানে অপশানগুলোর মধ্যে সৌরশক্তি জীবদেহ থেকে উৎপন্ন হয় না, তাই সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। আমরা দেখে নেব কিছু কঠিন জীবাশ্ম জ্বালানি, তরল জীবাশ্ম জ্বালানি এবং গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির নাম। তাহলে দেখে নাও, কঠিন জীবাশ্ম জ্বালানি হচ্ছে কাঠ, কয়লা। তরলের মধ্যে পড়ছে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং গ্যাসের মধ্যে পড়ছে বায়োগ্যাস, এলপিজি গ্যাস, প্রাকৃতিক গ্যাস, হাইড্রোজেন ইত্যাদি। এরা সকলে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। নম্বর কোশ্চেন, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো ডিজেল, বায়োগ্যাস, পেট্রোল, কেরোসিন। আমরা জানি অপ্রচলিত শক্তি অর্থাৎ অচিরাচরিত শক্তি কোনগুলো? যেগুলো বেশি পরিমাণে ব্যবহার করা হয় না, এখনো পর্যন্ত হয়নি। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, বায়োমাস শক্তি, বায়োগ্যাস শক্তি। এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। তাহলে সঠিক উত্তরটি কী হবে? বায়োগ্যাস। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? আমরা জানি ওজোন স্তরটা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। পরবর্তী কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত হলো? দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম মিথেন হাইড্রেটের সংকেত আমরা বলেছিলাম 4 অণু মিথেন এবং 23 অণু জল। তাহলে সঠিক উত্তরটা হবে অপশান বি। পরবর্তী কোশ্চেন 11 নম্বর, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জ্যাট্রোফা, আখ, পাইন, সাইকাম। আমরা জানি জ্যাট্রোফা কার্কাস গাছের বীজ থেকে তৈরি তেলের প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়োডিজেল তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদের নাম হচ্ছে জ্যাট্রোফা। আমাদের দেশে এই পদ্ধতিতেই বায়োডিজেল তৈরি হয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয় সহায়তা করে না? এই কোশ্চেনটা এর আগেও আমরা দেখলাম। তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে। 1 নম্বর কোশ্চেন দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন এবং আমরা মনে রাখবো অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? বায়োগ্যাস উৎপাদনে মিথাজনিক ব্যাকটেরিয়া দায়ী। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পুনর্নবীকরণ শক্তি মানে যেসব শক্তি আমরা পুনরায় ব্যবহার করতে পারবো, অর্থাৎ সহজে শেষ হয়ে যাবে না। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, এদেরকে আমরা যত ইচ্ছা ব্যবহার করতে পারবো, তাই এরা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। পরবর্তী কোশ্চেন দেখো, সুইট গ্যাস কি? কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেনকে সুইট গ্যাস বলা হয়। এটিকে সুইট গ্যাস বলার কারণ হচ্ছে এর মধ্যে কোনো ক্ষতিকারক কোনো গ্যাস থাকে না, যেটা আমাদের শরীরের পক্ষে এবং পরিবেশের জন্য ক্ষতি হবে। তাই কয়লা খনির মিথেন বা কোলবেট গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। কোশ্চিন 2-এর 5 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? আমরা জানি ট্রোপোস্ফিয়ার স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদির উপস্থিতির জন্য এখানে ঝড় বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে। তাই আমরা এই স্তরকে ক্ষুদ্রমণ্ডলও বলে থাকি। তাহলে কোন স্তরে বায়ুমণ্ডলের ঝড় বৃষ্টি হয় না? কোন স্তরে? ট্রোপোস্ফিয়ারে। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে?
বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয়। কারণ কি? এই স্তরে জলীয় বাষ্প, মেঘ থাকে না এবং উষ্ণতার বিশেষ পার্থক্য না হওয়ায় ঝড় বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলোও ঘটে না। তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটি আগেই আমরা আলোচনা করেছি, থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। পরবর্তী কোশ্চেনটি দেখো, এটাও আলোচনা করা হয়েছে, বায়ুমণ্ডলে কোনটি শীতলতম স্তর? 1 নম্বর কোশ্চেনটাই ছিল মেসোস্ফিয়ার, যেটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। কারণটা এর আগেই বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে। তো শুধু ওজোন স্তর বললে হবে, বা স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর বললে হবে, বা কোথাও অপশানে থাকতে পারে স্ট্র্যাটোস্ফিয়ার। 2-10 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে। দেখো, কৃত্রিম উপগ্রহে মহাকাশ স্টেশন দেখা যায়, তাই আমরা বলতে পারি যে কৃত্রিম উপগ্রহ থাকে কোথায়? এক্সোস্ফিয়ারে। পরবর্তী কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত কী? মিথেন হাইড্রেটের সংকেত হলো 4 অণু মিথেন, 23 অণু জল। এটা আমরা আগেও দেখেছি। পরবর্তী কোশ্চেন, একটি বায়োফুয়েলের নাম। বায়োফুয়েলগুলো হচ্ছে কোনগুলো? বায়ো ইথানল, বায়োডিজেল, বায়ো ইথার, এগুলো হচ্ছে কি বায়োফুয়েল। তাহলে এখানে কোশ্চেন হতে পারে বায়োফুয়েল কি? বায়োফুয়েল বা জৈব জ্বালানি হচ্ছে অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন গঠিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক বিক্রিয়ায় তৈরি জ্বালানিকেই বায়োফুয়েল বলে। এবং বায়োফুয়েলের কয়েকটি উদাহরণ হচ্ছে বায়ো ইথানল, বায়োডিজেল, বায়ো ইথার ইত্যাদি। পরবর্তী কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? এই ধারণাটি হলো যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক উন্নয়ন করাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ বর্তমানে যাতে সুযোগ সুবিধা পাওয়া যায় এবং ভবিষ্যতেও যাতে সেটা ব্যবহারের সুযোগ থাকে। আমরা বলতে পারি স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে কি? ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা এবং পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান ও ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য। এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো, বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি হয়? তাহলে আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। পরবর্তী, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? মিথেন গ্যাসকে। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তরটি হবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। কারণ ওজোন স্তরের তাপ শোষণের জন্য, উচ্চতার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির জন্য এবং উলম্ব বায়ু প্রবাহের অভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। ব্যাখ্যাটা একটু দেখে নেবে তোমরা। 2-16 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে? তাহলে এর সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার স্তরকে। কারণ যদি আমরা ব্যাখ্যা করি, সূর্যালোকের ভূমি দ্বারা শোষণের জন্য সূর্য থেকে আসা তাপের বেশিরভাগই ভূপৃষ্ঠ শোষণ করে এবং পরে সেই তাপ বায়ুমণ্ডলে বিকিরণ করে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তর বেশি গরম হয় আর উচ্চতার সাথে এটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তারপর বায়ুর ঘনত্ব ও চাপের পরিবর্তনের কারণে, তারপরে উলম্ব বায়ু প্রবাহ ও পরিবহনের জন্য এবং গড় উষ্ণতা হ্রাসের কারণে, এইসব বিভিন্ন কারণে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর
বলে। শূন্যস্থানের লাস্ট কোশ্চেন দেখো, মিথেন হাইড্রেটের সংকেত। এটা আমরা অনেকবার দেখলাম, 4 অণু মিথেন, 23 অণু জল। এরপর আমরা দেখে নেব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো প্রথমে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনটা কী হবে? গ্রিন হাউস গ্যাস নই। দ্বিতীয় হচ্ছে মিথেন। মিথেন কী হবে? গ্রিন হাউস গ্যাস। 3 নম্বর গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড। সি, বাকি থাকলো জীবাশ্ম জ্বালানি ও নবীকরণযোগ্য সম্পদ। আজকের আলোচনায় যে সমস্ত কোশ্চেন আলোচনা করা হলো তার কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। তবে আমরা একে একে আরও অন্যান্য অধ্যায়ের কোশ্চেনগুলো দেখব, অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশের। এই পর্যন্ত, এরপরে আবার আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।